প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয়টা একটু দেখো। আমার সাথে তোমাদের এখনো পরিচয় হয়নি। ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের বলছি। সুচিত্রা চৌধুরী, প্রভাষক, ইউবি কেন্দ্রীয়। আমার মোবাইল নাম্বারটা আছে, ইমেল আছে। পাঠ পরিচিতি আজকেও আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করব কোষ ও এর গঠন। এসব চার্টটি একটু দেখি। এই চার্টের মধ্যে এটা দেখা যাচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষের একটি চার্ট। আজকে এখানে দেখো একটা লাল চিহ্ন দেওয়া আছে। আজকে আমরা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করছি। প্রোটোপ্লাজমের একটা অংশ কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, ওটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাঠশিরোনাম তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আজকে আমরা প্লাজমা মেমব্রেন কিন্তু অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমিক মেমব্রেন, সেল মেমব্রেন, প্লাজমা লেমা, তারপর সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন। এই কোষ ঝিল্লিটার কিন্তু অনেকগুলো নাম আছে। আজকে আমরা এটা আলোচনা করব। এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো দেখো। প্লাজমা মেমব্রেনের সংজ্ঞা বলতে পারবে তোমরা, প্লাজমা মেমব্রেনের বিভিন্ন মডেলের নামগুলো বলতে পারবে, বিভিন্ন মডেলের চিত্র অঙ্কন করতে পারবে। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলটা স্পেশালি এটা বর্ণনা করতে পারবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্লাজমা মেমব্রেন কাকে বলে একটু দেখি আমরা। কোষের সাইটোপ্লাজমের বহিঃস্তর হতে উৎপন্ন একটি সজীব স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এই ঝিল্লিটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। কিসের মধ্যে আবৃত থাকে? সাইটোপ্লাজমের বহিঃস্তরে হতে উৎপন্ন হয় এবং সজীব স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য এই যে ঝিল্লিটা আমাদের কোষকে আবৃত করে রাখে, সাইটোপ্লাজমের বাইরে আবৃত করে রাখে, এটাকে বলা হয়। প্রোটোপ্লাজমের নিচে সাইটোপ্লাজমের বাইরে এই যে মাঝখানের যে স্তরটা সজীব স্তর, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এবার আসো, কে আবিষ্কার করেছেন একটু দেখি আমরা। কার্ল নাগেলি এবং ক্রেমার 1855 সালে এই নামটি ব্যবহার করেছেন। জ্যাক ইউ প্লাওয়ার 1931 সালে প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করেছিলেন। এবার আসো, মডেলগুলো কী কী। ওনারা বিভিন্ন রিসার্চ করে এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি নিয়ে অনেকগুলো মডেল বের করেছেন। এর মধ্যে সর্বজন গ্রাহ্য 3টা মডেল তোমাদের বইয়ে দেওয়া আছে। স্যান্ডউইচ মডেল, এটা হচ্ছে ড্যানিয়েল এবং ডেপসন 1953 সালে মডেলটার কথা বলেছেন। আরেকটা হচ্ছে একক পদ্মা বা ইউনিট মেমব্রেন বলা হয়, একক পদ্মা বা ইউনিট মেমব্রেন হাইপোথেসিস। এটা রবার্টসন 1959 সালে বলেছিলেন, উল্লেখ করেছিলেন। তারপর আরেকটা মডেল আছে ফ্লুইড মোজাইক মডেল, যেটা সর্বজন গ্রাহ্য একদম রিসেন্টলি যেটা হয়েছে 1972 সালে। সিঙ্গার এবং নিকলসন এই ফ্লুইড মোজাইক মডেলটা আবিষ্কার করেছেন। দেখো, এখন আমরা মডেলগুলো একটু দেখি। স্যান্ডউইচ মডেল, এটা দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো মনে হচ্ছে না? দুই পাশে প্রোটিন অণু থাকে এবং মাঝখানে লিপিড অণু থাকে। দুই পাশে প্রোটিন অণু এবং মাঝখানে যখন লিপিড অণু স্তর থাকে তখন এটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল। এবার আসো, এটাও স্যান্ডউইচ মডেল। মাঝখানে লিপিডের স্তর কত অংস্ট্রম পর্যন্ত আছে এটা দেখানো হয়েছে। এটা হচ্ছে অন্তস্থ প্রোটিন, বাইরের দিকে ওটা হচ্ছে বহিস্থ প্রোটিন। এবার আসো ইউনিট মেমব্রেন বা একক পদ্মা হাইপোথেসিস। ইউনিট মেমব্রেন কোনটাকে বলা হচ্ছে? যেটাতে ফসফেট হেড এবং টেইল, ফসফেট হেড যেগুলো আছে, ফসফেট যে মাথা, এই ওখানে ওইটা হচ্ছে পানিগ্রাহী, এবং ফ্যাটি অ্যাসিড টেইল বা লেস যেগুলো আছে ওগুলো হচ্ছে পানি বিকর্ষী। এবং এই দুইটাকে একসাথে এই যে মেমব্রেন সাজানো থাকে, এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার বলা হয়। এটাকে অনেকে ইউনিট মেমব্রেন বলেছেন। দেখো, এবার আসো ফ্লুইড মোজাইক মডেল। মোজাইক মডেলটা হচ্ছে এই যে আমাদের 1972 সালে দুজন বিজ্ঞানী বলেছেন যে ফসফোলিপিড, এখানে দেখো আমরা আলোচনা করেছি ফসফোলিপিড বাইলেয়ার গাঠনিক উপাদানটা। ফ্লুইড মোজাইক মডেলের প্রথম গাঠনিক উপাদানটা কিন্তু আমরা যে একক পদ্মা যেটা দেখেছিলাম ওই উপাদানটা দিয়ে শুরু। দেখো, ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন প্রোটিনের মধ্যে ঝিল্লির যে প্রোটিন, ওখানে 3টা প্রোটিন থাকে। একটা হচ্ছে পেরিফেরাল, একটা হচ্ছে ইন্টিগ্রাল, একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। আর থাকে গ্লাইকোকেলিক্স, আর থাকে কোলেস্ট্রল। পরবর্তীতে আমরা একটা ডিটেলস আলোচনা করব।
দেখো এবার একটু ফ্লুইড মোজাইক মডেলটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে কিছু আছে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে। এখানে আমরা যে প্রোটিনগুলো বলেছিলাম 3 ধরনের প্রোটিন, একটা হচ্ছে ইন্টিগ্রাল, পেরিফেরাল এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিনটা কিন্তু এখানে করা নাই। এখানে এগুলো হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দুইটাকে মিলে হচ্ছে গ্লাইকোকেলিক্স। এবং এখানে কোষীয় কঙ্কালগুলো দেখানো হয়েছে, সাইটোপ্লাজম দেখানো হয়েছে, ইন্টিগ্রাল, পেরিফেরাল আর কোলেস্ট্রল দেখানো হয়েছে মাঝখানে, এখানে কার্বোহাইড্রেট দেখানো হয়েছে। এবং এই জায়গায় দেখো এই জিনিসটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। আমরা যে এই যে হেড এবং ল্যাচ এবং মাথা যে দেখেছিলাম ফসফোলিপিড বাইলেয়ার, এটা দিয়ে কিন্তু এই মডেলটা গঠিত হয়েছে। এটা দেখতে অনেকটা মোজাইকের মতো মনে হয় দেখে, মোজাইকটা পানির মধ্যে ভাসছে এরকম দেখতে মনে হয় বলে এটাকে ফ্লুইড মোজাইক মডেল নামকরণ করেছেন। এবার আসো বর্ণনাটা একটু দেখি। সিঙ্গার এবং নিকলসন দুইজন বিজ্ঞানী ফ্লুইড মোজাইক মডেলকে কিভাবে কেন বলেছেন এটা ফ্লুইড মোজাইক মডেল। বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুযায়ী কোষঝিল্লি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, দুইটা স্তর আমরা দেখেছি। তাহলে প্রতিটি স্তরে ফসফোলিপিড দিয়ে গঠিত, ফসফোলিপিড বাইলেয়ার যেটা, উভয় স্তরের হাইড্রোকার্বন লেজটি তাদের সামনাসামনি মুখোমুখি থাকে এবং পানিগ্রাহী মেরু অংশ বিপরীত দিকে থাকে। ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে বিক্ষিপ্ত অবস্থা থাকে এবং কার্বোহাইড্রেট ও অন্যান্য উপাদানগুলো ফসফোলিপিডের মাধ্যমে এখানে মিশে থাকতে পারে। এই যে আমরা দেখছি ফসফোলিপিড বাইলেয়ার, এখানে গ্লাইকোপ্রোটিন আছে, গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। আগের চিত্রটাতে আমরা ভালোভাবে দেখতে পাইনি। লিপিড সম্পৃক্ত প্রোটিনটা হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরালটা হচ্ছে একদম সারফেসে থাকে, ইন্টিগ্রালটা থাকে এর উপরে, আর লিপিড সম্পৃক্ত প্রোটিনটা থাকে ইন্টিগ্রাল প্রোটিনের উপরে। এখানে কতটুকু পরপরে এগুলো কতটুকু পরপরে থাকে। এবং এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে লেজ, আমরা যে বলেছিলাম ফসফোলিপিড বাইলেয়ারের। এখন দেখো ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির যে গাঠনিক উপাদান, লিপিড বাইলেয়ার এটি হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। এই যে লেজ বলেছে নন পোলার, এগুলো কিন্তু নন পোলার অঞ্চল। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড লেজ এবং কি থাকে অ্যাক্টিভ পোলার ফসফেট ফ্যাটি অ্যাসিড লেজ, এবং মাথাটা কি বলা হয় ফসফেট হেড বলা হয়। মাথার অংশটাতে থাকে ফসফেট আর লেজের অংশটাতে থাকে ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের মাথা, ফ্যাটি অ্যাসিডের লেজ দিয়ে কিন্তু এই ফসফোলিপিড বাইলেয়ারটা গঠিত। এখন দেখো মেমব্রেন প্রোটিন আমরা কয় ধরনের পেয়েছিলাম, একটা হচ্ছে ইন্টিগ্রাল, একটা হচ্ছে পেরিফেরাল, একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। মেমব্রেন প্রোটিন কোষঝিল্লিতে 3 ধরনের মেমব্রেন প্রোটিন থাকে। পেরিফেরাল, এগুলো হচ্ছে পেরিফেরালটা থাকে ঝিল্লির সারফেস অঞ্চলে, আমি আগেও বলেছি তোমাদের চিত্র থেকেই বলেছি, এটা নিচের দিকে, ঝিল্লির নিচের দিকে থাকে। তারপরে এটা ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো ঝিল্লির উভয় পাশে ব্যাপ্ত থাকে। দেখো ঝিল্লির 2 পাশে ব্যাপ্ত থাকে। এবং এই লিপিড সম্পৃক্ত প্রোটিনটি এটা লিপিড কোর অঞ্চলে, যে জায়গায় লিপিডের ঘনত্ব বেশি, লিপিড যেখানে থাকে ওই লিপিডের ওই কোলেস্ট্রল অঞ্চলের দিকে এই লিপিড সম্পৃক্ত প্রোটিনটা বেশি থাকে। এবার আসলে কোলেস্ট্রল, উদ্ভিদ কোষের ঝিল্লিতে এটি অপেক্ষাকৃত কম থাকে এবং প্রাণী কোষের ঝিল্লিতে অপেক্ষাকৃত বেশি থাকে। কোলেস্ট্রল অবশ্যই প্রাণী কোষে বেশি থাকে। গ্লাইকোকেলিক্স হচ্ছে একটি চিনির স্থল বিশেষ, যেটা গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, এই দুইটাকে একসাথে বলা হয় গ্লাইকোকেলিক্স। এবং পানিগ্রাহী প্রোটিন অণুর পানিগ্রাহী যখন সারফেস থাকে এবং পোলার বডি বাইরের দিকে থাকে, পানি বিদ্বেষী নন পোলার প্রান্ত মিশ্রিত অবস্থায় থাকে, মাঝের দিকে থাকে এবং পদ্মার এই অর্ধতরল গঠনের কারণে প্রোটিন অণুগুলো পদ্মার সাথে নড়াচড়া করতে, এগুলো কিন্তু নড়াচড়া করতে সক্ষম হয়। এই সম্পর্কে বিজ্ঞানী লি 1975 সালে 72 সালে তো ওনারা বলেছেন, সিঙ্গার এবং নিকলসন। এরপরে লি 75 সালে বলেছেন যে মোজাইক মডেলটাকে উনি সমর্থন করেছেন, যা এটা কোষের মধ্যে কোষঝিল্লিতে এই মডেলটা খুবই প্রযোজ্য। এবং ইনি প্রোটিনের সাথে লিপিড এবং লিপিডের সাথে প্রোটিনের সাথে লিপিড অন্তঃক্রিয়ার ফলে মেমব্রেনের এই গতিশীলতা বৃদ্ধি পায়, এই কথাগুলো তিনি উল্লেখ করেছেন। এগুলো কিন্তু আমাদের মুখের কথা না, এগুলো হচ্ছে বিজ্ঞানীদের যে গবেষণার ফল। বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে উদ্ভিদ কোষের মধ্যে কোষঝিল্লিতে এই ধরনের অবস্থা থাকতে পারে। ওখানে ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড লেজ, এগুলো ওনারাই আবিষ্কার
করেছেন। এই হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল। বর্তমানে সর্বজন গ্রাহ্য মডেল হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেল। এবার আসো প্লাজমা মেমব্রেনের এই যে ফ্লুইড মোজাইক মডেলের রাসায়নিক উপাদান কি, প্লাজমা মেমব্রেনের রাসায়নিক উপাদানগুলো কি। এখানে প্রথমত আমরা দেখেছি ওখানে কি থাকে, প্রোটিন থাকে, লিপিড, ফসফোলিপিড, ফসফোটাইডিক অ্যাসিড, লেসিথিন, আরএনএ ইত্যাদি থাকে। এবার আসো প্লাজমা মেমব্রেনের কাজ। প্লাজমা মেমব্রেন কি কি কাজ করে? কোষের ভেতরে সজীব অংশকে কি করে, যত সজীব অংশ আছে সবগুলোকে প্লাজমা মেমব্রেন কি করে, রক্ষণাবেক্ষণ করে এবং কোষের আকৃতি দান করে। কোষের একটা যে শেপ, এই কোষটা এতটুকু পর্যন্ত হবে ওই আকৃতিটা দান করে প্লাজমা মেমব্রেন। বাইরে হতে ভেতরে এবং ভেতরের দিকে বাইরের বস্তুকে স্থানান্তর করে। ওই যে বলেছিলাম এই সংজ্ঞার মধ্যে বৈষম্য ভেদ্য, এরা বাইরে থেকে ভিতরে এবং ভিতরের থেকে বাইরের বস্তুকে স্থানান্তর করতে পারে। পারস্পরিক বন্ধন বৃদ্ধি, চলন ইত্যাদি কাজে এরা ভূমিকা রাখতে পারে। এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করতে পারে এবং এরা স্নায়ু উদ্দীপনা সংবহন করে। যেহেতু সজীব, এরা সজীব যত কাজ সবগুলো করে থাকে প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে সজীব মেমব্রেন। এবার আসো কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থায় কিন্তু কোষ ঝিল্লিটাকে, প্লাজমা মেমব্রেনটাকে বিভিন্ন অবস্থায় আমরা দেখি। ম্যাক্রোভিলাই এই অবস্থায় দেখি আমরা, দেখবে প্রাণী কোষের মধ্যে এরা ম্যাক্রোভিলাই অবস্থা থাকে। ডেসমোসোম যখন বৃত্তাকার থাকে তখন এটাকে আমরা বলি ডেসমোসোম। যখন এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন বস্তুগুলোকে ভক্ষণ করে, কঠিন বস্তুগুলোকে ভক্ষণ করে, তখন এটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল রূপে অবস্থান করে। আবার পিনোসাইটিক যখন কোনো জায়গায় ক্ষতের সৃষ্টি হয় তখন ওই জায়গায় ফিনোসাইটিক ফুসকা হয়, পিনোসাইটোসিস বলা হয় এটাকে। এই পিনোসাইটিক ভেসিকল রূপও কিন্তু কোষঝিল্লির অবস্থান কথা। হলে কোষঝিল্লির কয়টা অবস্থা দেখলাম আমরা? কোষঝিল্লির হচ্ছে 4টা অবস্থা। একটা হচ্ছে ম্যাক্রোভিলাই, একটা হচ্ছে ডেসমোসোম, একটা হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, একটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। এবার আসো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। কোষ প্রাচীর আমরা পড়েছিলাম না, তাই না? কোষ প্রাচীর হচ্ছে জড় এবং কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না। এখন দেখো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য কি। অবস্থান: উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে অবস্থিত শক্ত আবরণকে বলা হয় কোষ প্রাচীর। আর কোষ ঝিল্লি হচ্ছে উদ্ভিদ কোষের প্রাচীরের নিচে এবং প্রাণী কোষের সবচেয়ে বাইরে। প্রাণী কোষের থাকে সবচেয়ে বাইরে, আর উদ্ভিদ কোষের থাকে কোষ প্রাচীরের ঠিক নিচের অংশটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। ভৌত গঠন: প্রাইমারি, সেকেন্ডারি এবং মধ্য প্রাচীর দিয়ে গঠিত এটা। আর এটা শুধুমাত্র প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। পার্থক্যটা কিন্তু আসে, এই জন্য একটু দিলাম আর কি। রাসায়নিক গঠনটা হচ্ছে সেলুলোজ নির্মিত, পেকটিন, কাইটিন, লিগনিন নির্মিত। এটা হচ্ছে প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, ফসফোলিপিড, এখন যে আমরা করলাম গ্লাইকোলিপিড, স্টেরল, কোলেস্টেরল এ দিয়ে এরা গঠিত। ভেদ্যতা হচ্ছে এরা ভেদ্য, কিন্তু এরা সর্বদাই বৈষম্য ভেদ্য। আর এটার সজীবতা, এটা নির্জীব। কোষ প্রাচীর হচ্ছে নির্জীব আর কোষ ঝিল্লি হচ্ছে সজীব। আর কাজ হচ্ছে এটা সুনির্দিষ্ট আকৃতি দান করে, যান্ত্রিক দৃঢ়তা রক্ষা করে, কোষাভ্যন্তরে সজীব বস্তুকে রক্ষা করে। এরাও তা করে, কিন্তু এরা বাইরের বস্তুসমূহকে চলাচল নিয়ন্ত্রণ করে এবং শোষণতলগুলো বৃদ্ধি করে। কাজটা একটু সামান্য পরিমাণে ভিন্ন আছে এবং এটা হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। তাহলে আমরা কি জানলাম আজকের ক্লাস থেকে? আমরা অনেক কিছু জানলাম। প্লাজমা মেমব্রেন কাকে বলে জানলাম, প্লাজমা মেমব্রেনের কাজগুলো জানলাম, প্লাজমা মেমব্রেনের অনেকগুলো নাম জানলাম, প্লাজমা মেমব্রেনের অনেক যে মডেল, অনেকগুলো মডেলের 3টা মডেল আছে, 3টা মডেল সম্পর্কে জানলাম। তারপর প্লাজমা মেমব্রেনের বিভিন্ন অবস্থা, কোনো জায়গায় এক জায়গায় এক ধরনের অবস্থান করে প্লাজমা মেমব্রেন, ওগুলো আমরা জানলাম। তাহলে দেখো আজকে একটা বাড়ির কাজ দিচ্ছি, যখন কলেজ খুলবে আমাকে এনে জমা দেবে। প্লাজমা মেমব্রেন কাকে বলে, প্লাজমা মেমব্রেনের কাজগুলো লিখো চিত্রসহ ফ্লুইড মোজাইক মডেলের বর্ণনা দাও। একটা অ্যাসাইনমেন্টের মতো করে লিখে আমাকে কলেজ স্কুলে অবশ্যই জমা দিবে। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। অবশ্যই বাড়ির কাজগুলো আমাকে দেখাবে, আর বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।